সুপ্রিয় দর্শক, দ্য ক্যাপিটাল ভয়েসের ডাকসু গসিপের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আমাদের প্রশ্নমালাগুলোতে চলে আসি। ভাই, আজকের প্রথম প্রশ্ন, নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে 18 কোটা আন্দোলন, তারপর আপনার 19-এর ডাকসু নির্বাচন, এই সময়টায় আসলে ছাত্র অধিকার পরিষদের ব্যাপক পরিমাণে একটা গ্রহণযোগ্যতা ছিল। সেই গ্রহণযোগ্যতা সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা কমে এসেছে। অনেকটা বলতে অনেকটাই কমে এসেছে। সেই জৌলসটা হারিয়ে গেছে। এটার আসলে কারণটা কি? আপনি লক্ষ্য করবেন যে 2019 সালে যখন ডাকসু ছিল, ডাকসুর শেষের দিকে কিন্তু করোনা আসে। করোনার সময় কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ হয়ে যায়। তখন কিন্তু কেউই আসলে কাজ করতে পারতেছিল না। আমরাও তখন ওয়েলফেয়ার কাজ, যেগুলো করোনা স্বাস্থ্য, সেই কাজগুলো করেছি। এবং এরপরে কিন্তু আমরা ভারতীয় আগ্রাসন বিরোধী বা মোদী বিরোধী আন্দোলনটা করি। সেই আন্দোলনে আমাদের প্রায় 56 জনের অধিক নেতাকর্মীদেরকে কিন্তু তখন গ্রেপ্তার করা হয়। তো এই যে তখন আমাদের উপর একটা ক্র্যাকডাউন চালানো হয়, সেই ক্র্যাকডাউনটায় আমরা আসলে ছিন্ন ভিন্ন হয়ে যাই। আর ওই সময়টাতে তো মানে চারপাশে শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। আর বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুর পরবর্তী সময়ে করোনা, ক্র্যাকডাউন হয়ে গেলো আমাদের উপরে। এই যে এরপরে কিভাবে সেটেলমেন্টটা হবে, এটা একটা খুব ক্রিটিক্যাল একটা অবস্থা ছিল। সেই সময় তো সব রাজনৈতিক দল বা হেফাজতে ইসলাম, তাদের উপরেও ক্র্যাকডাউন চালানো হয়। আরেকটা বিষয় ছিল যে আমি সেই সময় 6 মাস কারাগারে ছিলাম। তো আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের প্রথম সভাপতি, এবং আমার মেট ছিল আক্তার, সেক্রেটারি ছিল। তো যেহেতু আমি জেলখানায়, মানে সাংগঠনের ছাত্র অধিকার পরিষদের কার্যক্রমটাও অনেকটা আসলে তখন এই আন্দোলনের কারণে, মোদী বিরোধী আগ্রাসন বিরোধী আন্দোলনের, শেখ হাসিনা দমন পীড়ন এর কারণে, এবং অনেকেই খুঁজতেছিল তখন, তার পাইলেই গ্রেপ্তার করে, এরকম একটা অবস্থা। সে কারণে তখন আমরা ওইভাবে করে বিশ্ববিদ্যালয়ে ফাংশন করতে পারিনি। এই দুইটা একটা মানে মৌলিক কারণ ছিল। ভাই, আর একটা ব্যাপার আসলে, আমরা সে সময় আসলে আহ, গণ অধিকার পরিষদের বর্তমান যারা নেতৃবৃন্দ আছেন, তাদের অনেকের বিভিন্ন রকম মানি লন্ডারিং থেকে শুরু করে, আমি তো খোলামেলা বলতে চাই, ভিপি নূরকে আসলে সে সময় আহ, বিকাশ নূর হিসেবে পরিচিত পরিচিত করা হয় মানুষের কাছে। এই যে বিভিন্ন স্ক্যামের সঙ্গে জড়িত, বা এই যে বিকাশ নূর হিসেবে পরিচিত পাওয়া, এটাকে আপনি আসলে কিভাবে বর্ণনা করবেন? আমরা যেই দলটা তৈরি করেছি যেইভাবে, বিকাশ নূর এইটা আওয়ামী লীগ বলতো, ছাত্রলীগ বলতো, এটা তো আমাদের একটা অ্যাচিভমেন্ট, আমাদের একটা অর্জন। সেটা কি, যে আমরা মানুষের কাছে ফান্ড চাইলে মানুষ ফান্ড দিত। সেটা কিভাবে বিকাশে যেত, উন্মুক্ত ফান্ড চাইতাম আমরা, ক্রাউড ফান্ডিং করে এই যে আমরা দল তৈরি করছি। ঠিক আছে, আপনারা ক্রাউড ফান্ডিং এর কথা বলতেছেন, মানুষ আসলে আপনাদের উপরে একটা আস্থার জায়গা পেয়েছিল, যার ফলে আপনাদের কাছে ফান্ডিং এর যে বিষয়গুলো তারা আসলে করতেছিল। কিন্তু আরেকটা জিনিস ওই সময় ভাইরাল হয় যে নূরকে দেখা যায় ইসরায়েলে। এই ইস্যুটা, আমার কাছে মনে হয় এই ইস্যুটা আপনাদেরকে আরো বিচ্যুতি ঘটায়। এ নিয়ে আপনারা কি বলবেন? আসলে আপনাদের আসলে একটু নূর ভাই কমপ্লেন। ইসরায়েলে ছিলেন না, উনি দুবাইয়ে একটা সফরে গেছিলেন। তো সেই সফরের সেইখানকার আম, আহ, ঘটনা বা সেই কেন্দ্রিক একটা ছবি যেটা ভাইরাল করা হয়, এবং যেটাকে কেন্দ্র করে তখন আহ, এখন যেরকম দেখেন যে প্রোপাগান্ডা চালানো, তো সেই সময় একটা প্রোপাগান্ডা চালানো হয়। আমি যদি মানে পয়েন্ট করে বলি যে এইটা ছিল মানে রয়ের একটা ষড়যন্ত্র। হ্যাঁ, মানে তখন তো অনেক কিছু বলতে পারতাম না, এখন বলি। এটা শুরু হয় কোথা থেকে? বুয়েট ছাত্রলীগের খুব সম্ভবত সভাপতি ছিল তন্ময়। সে কিন্তু সিআরআই, আওয়ামী লীগের যে গবেষণা সেল, যেটা মূলত রয়ের প্যাট্রোনাইজেশনে চলতো, তো ওইটার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এই তন্ময়। তো তন্ময়কে তিতাস গ্যাসে রাষ্ট্রপতির সাইনে একটা বড় পদে চাকরি দেওয়া হয়। তো নূর ভাই তখন ওইটা তার আইডি থেকে পোস্ট করে যে এরকম আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি, তাহলে এখানে তো বুয়েটেরই তো আরো অনেক মেধাবী শিক্ষার্থীরা আছে, তো সেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিতর দিয়ে নিয়োগ হোক, তাকে কেন সরাসরি রাষ্ট্রপতি সাইনে এখানে নিয়োগ দেওয়া হবে? তো এইটা পোস্ট করার পরে আমাকে একজন কল করে বলে যে নূরকে এটা ডিলেট দিতে বলো। আমি কেন ডিলেট দিতে বলবো? বললো নূর কেন ওর বিরুদ্ধে লাগছে, হ্যাঁ, নূরের কি সমস্যা, তোমাদের কি সমস্যা? আমি তখন বললাম যে ভাই আমরা তো কোটার বিরুদ্ধে আন্দোলন করছি, তো এটা তো আরো বড় কোটা, ডাইরেক্ট নিয়ে কেন দিয়ে দিবে, আরো এরকম ছাত্রছাত্রীরা আছে না,
নিয়োগ পরীক্ষা নিয়ে নিয়োগ দেবে, এই জন্য তো আমরা প্রতিবাদ করছি। তখন উনি আমাকে থ্রেট করলেন যে তোমরা যদি এরকম মানে তুই করেই বলো যে এরকম করিস, তাহলে তোদের কি এমন বিপদে ফেলবো, তোরা এমন বিপদে পড়বি তোদের পাশে আর কেউ দাঁড়াবে না। মানে ভয়ঙ্কর ভাবে থ্রেট করলো। তো তখন আমি তোদের কি মামা খালু আছে, তোদের কোনো ব্যাকআপ আছে, তোরা যদি বিপদে পড়ে তোদের কিরা বাঁচাবে, কে তোদেরকে রক্ষা করবে? তখন আমি একটা কথা বলছিলাম যে আল্লাহর উপর ভরসা করে রাজনীতি করি, আল্লাহর উপর ভরসা করে মানুষের জন্য কাজ করতেছি, যা পারেন করেন না। এইটা ছিল মূল জায়গাটা আর কি। তো এরপরে ওই যে ঘটনাটা এই বা একটা ছবি, তো এইটাকে ট্রিগার করা হয়, প্রচার করা হয় যে হ্যাঁ এরকম করছে, এই করছে, সেই করছে। দেখেন, আমি যদি ওই জায়গা থেকে এখন প্রশ্ন রাখি যে ওই সময়ে দেশের ভিতরে আওয়ামী লীগ এবং ইন্টারন্যাশনালি বিশেষ করে তারা আমাদেরকে ক্র্যাক করার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের প্রত্যেকটা বিষয়ে তারা খোঁজ রাখতো এবং ক্র্যাকডাউন করার জন্য তারা রেডি থাকতো। তো সেই সময়ে যদি রাষ্ট্রীয় আইনে কোনো অপরাধ নুরুল হক নূর করে থাকতো দুবাইয়ে গিয়ে, নুরুল হক নূর কি এয়ারপোর্ট দিয়ে সুন্দর করে পার হয়ে আসতে পারে? ইম্পসিবল, কখনোই তাকে পার হয়ে আসতে দিত না। দ্বিতীয়ত, মানে কি বলা হয়েছে যে উনি মানে মেহেন্দি সাফাদি, সে নাকি মোসাদের এজেন্ট, তার সাথে নাকি গিয়ে দেখা করছে। আচ্ছা ধরে নিলাম তার সাথে দেখা করেছে, আর মেহেন্দি সাফাদি কার সাথে দেখা করে নাই? সে বলছে সে সজীব জয়ের সাথেও দেখা করেছে, সে তারেক জিয়ার সাথেও দেখা করছে, এবং একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যেখানে মেহেন্দি সাফাদি ভিডিও ক্লিপ তৈরি করতেছে। হ্যাঁ, পিছন থেকে বলতেছে যে 3, 2, 1, 0 অ্যাকশন। মেহেন্দি সাফাদি বলতেছে যে হ্যাঁ আই মিট উইথ তারেক রহমান, এই অমুক তমুক তার সাথে। তার মানে কি যে এই ভিডিওগুলো বা এই বিষয়গুলো উনি বানায়, তৈরি করে। আবার আরেকটা বিষয় যদি বলি, আসলে কি মেহেন্দি সাফাদি মুসাদের এজেন্ট? ভাই মুসাদ কি এত পাগল হয়েছে যে তার এজেন্টদেরকে এইভাবে প্রকাশ্যে মাঠে ছেড়ে দিবে? সবার কাছে আমাদের একটা গ্রহণযোগ্যতা ছিল, তো তারা চিন্তা করছে যে কিভাবে আসলে আমাদের গ্রহণযোগ্যতাটা নষ্ট করা যায়, এই জন্য এই জিনিসগুলোকে আরো ব্যাপক আকারে ট্রিগার করছে তখন। এই যে আসন্ন ডাকসু নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে কতটুকু সহিংসতা হতে পারে বলে আপনি আজ করতে পারছেন? এখন আমি একটা প্রশ্ন করি, শুনেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানে এই মানে ইয়াটা অ্যাওয়ারনেসটা। ককটেল তো কয়েক দফায় ফুটলো, ফুটলো না? ককটেল যে ফুটলো, কারা ফাটাইলো? বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এটা ডিসক্লোজ করতেছে না? কেন শাহবাগ থানা বলি, পুলিশ প্রশাসন বলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি, গোয়েন্দা সংস্থা এটাকে ডিসক্লোজ করতেছে না? আমরা ভাই মাটির তলে পানির তলে থাকলে আমাদেরকে সেই জায়গা থেকে ডিবি, হ্যাঁ এনএসআই, ডিজিএফআই যে তুলে নিয়ে আসছে। আর এইখানে ভোর রাইতে আপনার হচ্ছে এই মানে 8টা 9টার দিকে রাত্রেবেলা মানুষের সামনে এইখানে ককটেল ফুটে দেয়, আর ওনারা বের করতে পারে না। তো ওনারা এইটা যদি বের করতে না পারে, তাহলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দিবে? বাংলাদেশের নিরাপত্তার কথা পরে বলি, এই বিশ্ববিদ্যালয়ে এইটুকু নিরাপত্তা ওনারা কিভাবে দিবে আসলে? তার মানে তো এখানে হয় সরকার এটার সাথে জড়িত, বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িত, হ্যাঁ এটার সাথে অনেকেই জড়িত, অথবা যদি সরকারের মূল দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে যে বাবা এটার সাথে আমি জড়িত না, তাহলে এখানে যারা গোয়েন্দা সংস্থা ফাংশন করতেছে, আইন শৃঙ্খলা ফাংশন করতেছে, তারা তাকে সহযোগিতা করতেছে না, এখনো রিপোর্ট দিতে পারতেছে না। তার মানে কি এটার তদন্ত কাজে বা এটার মানে বিচারিক কাজের সাথে আসলে যারা আছে তারা সরকারকে সহযোগিতা করছে। কোনো ধরনের পরিস্থিতি তৈরি করার জন্য এখানে বিভিন্ন ধরনের মেকানিজম বা ফ্যাক্টর বা এজেন্সি তারা কিন্তু সক্রিয় আছে, যেটা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এককভাবে নিয়ন্ত্রণ তারা বা পারবেও না বাস্তব পক্ষে। তবে আমাদেরকে সতর্ক থাকতে। অনেক মেকানিজমের কথা বললেন, আসলে ডাকসুকে কেন্দ্র করে আপনাদের মেকানিজম, আপনাদের অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের মেকানিজমটা কি? আসলে আপনারা কিভাবে আপনাদের সংগঠনটাকে গুছিয়ে নিচ্ছেন, ডাকসুর জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন? আমি যেটা ফিল করি যে ছাত্ররা আসলে অতি রাজনীতিটাকে পছন্দ করে না। এই জন্যে আমার এবার ডাকসুর যে মোটো, মানে আমার যে মানে বলেন যে প্যানেল বলি বা যে গ্রুপই বলি, যেটাই বলি, সেটার নাম হবে ডাকসু ফর চেঞ্জ। আর আমার মোটো হবে নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। এখানে ভর্তি হওয়ার পরেই তার টেন্ডেন্সি বা চিন্তার জায়গাটা আছে যে আমাকে সরকারি চাকরি করতে হবে, বিসিএস ক্যাডার হইতে হবে। এটার আসলে মানে এখনো দেখেন বিভিন্ন ডিপার্টমেন্টে যে সিলেবাসগুলো পড়ানো হয়, সেই সিলেবাসগুলোর সাথে দেশের বা বিশ্বের কর্মক্ষেত্রের সাথে ওই রকম সরাসরি সম্পৃক্ততা বা বাস্তবসম্মতা কেমনটা হওয়ার কথা ছিল। এখানে একটা একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ থাকবে, মানে বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, সরকারের গুরুত্বপূর্ণ জায়গা, সেই সমস্ত জায়গার সাথে একটা সম্পর্ক থাকবে যে তারা আসলে কি ধরনের হচ্ছে জনশক্তি চায়, মানব সম্পদ চায়, সেটা তাদের সাথে আলোচনা করে সেই রকম ভাবে করে সিলেবাস তৈরি করে সেইভাবে করে ছাত্রদেরকে ট্রেন আপ করা হবে।
পড়াশোনা শেষেই তাদের সাথে সাথে চাকরি, বা তার রিক্রুটমেন্ট তো আগেই হয়ে গেল একরকম। এরকম তো হওয়ার কথা ভাই, এটা কি সম্ভব না আমাকে বলেন? এটা খুবই সম্ভব, এটা কোনো চ্যালেঞ্জিং বিষয় না, কিন্তু এটা গুরুত্ব সহকারে করা হচ্ছে না। কে করবে, কেন করবে? কারণ শিক্ষকদের তো কোনো দায়বদ্ধতা নাই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো দায়বদ্ধতা নেই, তারা আসতেছে, চাকরি করতেছে, বেতন পেতেছে। বরং এমন অবস্থা, তারা যদি ক্লাস না করে আপনি তাকে মানে শিক্ষকতা থেকে আপনি তাকে মানে বাধা দিতে পারবেন না, পারবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে আপনি বহিষ্কার করতে, সে যদি ক্লাস না করে, সে যদি শিক্ষার্থীদেরকে সঠিকভাবে মানে গবেষণা করার জন্য সহযোগিতা করা, সঠিকভাবে নার্সিং করা, হ্যাঁ, তাকে সঠিকভাবে গাইড করা, এগুলো যদি না করে আপনি কি করতে পারবেন? আপনি কিছু করতে পারবেন না। কারণ এখানে জবাবদিহিতার যে মেকানিজম যেটা থাকার কথা, ছাত্র সংসদ, এইটা একটা জবাবদিহিতার জায়গা। ছাত্র সংসদ থাকলে তারা সবসময় এটা নিয়ে জবাবদিহি করে। দেখেন বিগত সময়ে হাজার হাজার কোটি টাকার বাজেট হইতো, সেগুলো কোনো জবাব দিত না। আমরা দেখছি যে এই যে দেখেন না, মল চত্বরের ভিতরে কি সব করে রাখছে, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত আমাদের লাইব্রেরি দরকার ছিল, আমাদের এআই প্রযুক্তির প্রশিক্ষণের জায়গা দরকার। 56 বছর হয়ে গেছে স্বাধীনতার পরে, এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ছাত্রীরা ভর্তি হচ্ছেন, যাদের বেশিরভাগই কিন্তু নিডি পরিবার থেকে আসেন, তারা থাকতে পারে না, আবাসন সংকট। তারা যে একটা পুষ্টিসম্মত খাবার খাবে, সেই খাবারটা তাদের এখন সংকট। তারা যে মানে লাইব্রেরিতে একটু পড়বে শান্তি করে, সেই লাইব্রেরির সংকট। তারা যে ক্লাসরুমে যাবে, ক্লাসরুমের সংকট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় কেন ভাই এখন এই সংকটগুলো থাকবে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটা দেশকে যখন উন্নত করা হয়, দেশটাকে কিভাবে আসলে উন্নত করা হয়? এটার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেরকম দরকার আছে, মিল কলকারখানা ইন্ডাস্ট্রি যে ডেভেলপমেন্টের যেরকম দরকার আছে, সেই দেশের মানব সম্পদ উন্নয়নের দরকার আছে। আমরা এই অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা অনেক রাজনীতিবিদ বা উপদেষ্টা বা মাননীয় প্রধান উপদেষ্টার মুখ থেকে অনেক সংস্কারের কথা শুনি। সংস্কারের কথা ঠিক আছে, কিন্তু জাতি গঠনের কথা তো আমরা কার কাছে শুনি না। আপনাকে তো জাতি গঠন করতে হবে। জাতি যদি আমরা গঠন করতে পারি, এই জাতি তো মানে মনস্তাত্ত্বিক তার গঠন হলে, আমরা জাতি হিসেবে যদি আমরা শিক্ষিত হই, উন্নত হই, স্কিল্ড হই, তাহলে তো ওই কাজগুলো আমাদের আরো সহজ হয়ে যায়। এই মানব সম্পদ উন্নয়নের জন্য সরকার কি এখানে ভর্তুকি বাড়াইতে পারে না? এই মানব সম্পদ উন্নত করার জন্য বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত যারা আসতে পারে, মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা আসতে পারে, শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তত পুরো ছাত্র ছাত্রীদেরকে একদম ফুল স্কলারশিপ দেওয়া দরকার। আমরা যদি তাদের ফুল স্কলারশিপ, মানে আমার পরবর্তী সেমিস্টারে ভর্তি হইতে হবে, আমাকে বই কিনতে হবে, আমাকে খাতা কিনতে হবে, আমি সকালবেলা কি খাবো, এই চিন্তাটা যদি ভাই একজনের মাথায় থাকে, এমনিতেই তো মানে মাথায় পরিবারের চিন্তা, হ্যাঁ, বাবা রিক্সা চালায় বা বাবা মধ্যবিত্ত নিম্নবিত্ত, বোনের বিয়ে দিতে হবে, এগুলো তো কাজ করে, টিউশনি করতে হয়। তারপরেও আবার যদি নিজেরই যদি বই পুস্তক কেনা, খাবো কি, এগুলো চিন্তা করতে হয়, তাহলে সেই ছেলেটা কিভাবে কি করবে? ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যেই আপনার হচ্ছে প্রজেক্ট নেওয়া দরকার, সেটা হচ্ছে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। এখানে তাকে যাইতে হবে। কেন যাইতে হবে এটা ব্যাখ্যা কিন্তু একটু আগে দিছি। আপনি হাজার হাজার কোটি টাকা নিয়ে আসছেন, আপনি মাত্র কয়েক কোটি টাকা এটা খরচ করতে পারবেন না ছাত্রদের জন্য? এটা তো আপনাকে করতে হবে, কারণ আমরা বারবার আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি যে এইটাই হচ্ছে মানে মাদার অফ অল ক্রাইসিস এবং মাদার অফ পলিটিক্যাল ক্রাইসিস। তাহলে আপনি কেন এটাকে সলভ করবেন না? এটা আপনাকে সলভ করতে হবে। আর আমি যেভাবে বলি যে ডাকসু এটা কোনো মানে মাচ মোর মোস্ট পলিটিক্যাল এটা জায়গা হওয়া উচিত না। অবশ্য আমাদের অনেকেরই দৃষ্টিভঙ্গি এরকম হয়, বা ফিলিংসের জায়গাটা, চিন্তার জায়গাটা আসে। কেন আসে? কারণ আমরা তো ধারাবাহিক ডাকসু ভাই দেখি নাই, পাইও নাই। 28 বছর পরে একটা পাইছি, সেটা ছাত্রলীগের সময়, এরপরে ধারাবাহিক হচ্ছে না। আমি মনে করি ধারাবাহিকভাবে যদি ডাকসুগুলো হয়, তাহলে আমাদের সেই ধারণাটাও কেটে যাবে। এবং আমি মনে করি যে ডাকসুটা হবে একটা ডাকসু ডিবেটের জায়গা। এইখানে বিশ্ববিদ্যালয়টাকে কিভাবে আমরা একটা নলেজ প্রোডাকশন, পলিসি প্রোডাকশনের হাউস হিসেবে গড়ে তুলতে পারি, রিসার্চ প্রোডাকশনের হাউস হিসেবে গড়ে তুলতে পারি, সেটাই হিসেবে কাজ করে। এখানে জাতীয় পর্যায়ের ডিবেটাররা আসবে, পলিসি মেকাররা আসবে, ইন্টারন্যাশনাল ডিবেটার পলিসি মেকাররা আসবে, লিডাররা আসবে, তারা এখানে আসবে, তারা সেইভাবে এখানে করে কথা বলবে, কাজ করবে। এটা সেই জায়গাটা। ডাকসুকে কেন্দ্র করে আসলে ছাত্র অধিকার পরিষদের পরিকল্পনা কি? মোস্ট পলিটিক্যালি আমাদের এভাবে করে আমরা মুভ করব না। আমরা আহ, যে বর্তমান সময়ে স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে অনেকেই কাজ করতেছে, অনেকেই অ্যাক্টিভিজম করেন অনেক ভালো, অনেকেই মানবাধিকার নিয়ে কাজ করেন, অনেকেই পরিবেশ নিয়ে খুব ভালো কাজ করেন, অনেকেই খেলাধুলা ক্রীড়া জগৎ নিয়ে তাদের দক্ষতা আছে, দখল আছে, অনেকেই সাংস্কৃতিক অঙ্গনে তাদের দখল আছে, এবং এছাড়াও অনেক স্টুডেন্টরা আছে যারা পরিবর্তনের জন্য কাজ করতে চায়। আমরা সবাইকে সাথে নিয়ে একটা সম্মিলিত প্যানেল আমরা তৈরি করব।
এবং সেদিকে আমরা অনেক দূরই অগ্রসর হয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। দ্য ক্যাপিটাল ভয়েজকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ডাকসু গসিপের পরবর্তী কোনো পর্বে। ধন্যবাদ।